নমস্কার। আপিলা চাপিলা থেকে পড়াশোনা, অশোক মিত্রের লেখা আপিলা চাপিলা, তার 7টি পর্ব ইতিমধ্যে আমরা পড়েছি এবং পাঠ রেকর্ড করেছি। আজকে আমরা 8 নম্বর পর্বটি পড়ব। দিল্লিতে নতুন নতুন মানুষজনের সঙ্গে আলাপ। ইংরেজিতে কথা বলতে ক্রমে ক্রমে সামান্য দুরস্ত হলাম। স্থানীয় ছাত্র ফেডারেশনেরও ঘনিষ্ঠ হওয়া গেল। প্রতি সন্ধ্যাতেই কোনো না কোনো বক্তৃতা বা বিতর্ক বা সঙ্গীতের অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে ওই প্রাঙ্গণে অথবা দিল্লির কোনো কলেজে। অনেক মিশ্র আড্ডা দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সর্ব অর্থে সাবালক হচ্ছি। প্রতি রবিবার সকালে কনট প্লেসে গিয়ে প্রচুর বিদেশি সিনেমা দেখছি। সময় কাটছে বিবিধ প্রসঙ্গে, কিন্তু কাজের কাজ, গবেষণা কিছুই এগোচ্ছে না। অথচ রাও মহাশয় আমাকে নিযুক্তিপত্রেই লিখে দিয়েছিলেন, যেহেতু আমি অমিয় দাশগুপ্তের পেয়ারের ছাত্র, আমার গবেষণার ক্ষেত্রে তিনি স্বয়ং পরামর্শদাতা হবেন। কি নিয়ে গবেষণা করব, খেটে খুঁটে তার একটি 10 পৃষ্ঠার চুম্বক তৈরি করে তার কাছে দাখিল করে অপেক্ষায় থাকি। খোদ পরামর্শদাতাকে অথচ আর ধরতে পারি না। সপ্তাহ যায়, মাস যায়, বছরই বুঝি গড়িয়ে যায়। তিনি রাজকার্যে ব্যাপৃত, নয়তো স্কুলের জন্য হন্যে হয়ে এই তল্লাট ওই তল্লাট থেকে অর্থ সংগ্রহ করছেন। 7-8 মাস প্রতীক্ষার পর একদিন ওকে ধরা গেল। ঘরে ঢুকে সবিনয় নিবেদন করলাম, আপনার দপ্তরে আমার গবেষণা চুম্বকটি মাস কয়েক আগে রেখে গিয়েছিলাম। আপনি দয়া করে পড়ে উঠতে পেরেছেন কি? যদি পড়ে থাকেন তাহলে আপনার মতামত জানতে পারলে উপকৃত হব। শুনে রাও সাহেব মহাকুপিত, গলা উঁচু পর্দায় চড়িয়ে বললেন, অশোক, আমার বদ্ধমূল ধারণা আমার বন্ধু দাশগুপ্তর কাছে তুমি ঠিকমতো অনুশীলন পাওনি। তোমাকে দাশগুপ্ত বড্ড বেশি আদুরে করে তুলেছে। গবেষণা মানে নিজে চিন্তা করবে, চিন্তা করে বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে, সেসব নিয়ে বিস্তৃত সিদ্ধান্তে পৌঁছে নিজের উপর নির্ভর করে লিখবে। অথচ সেসব কিছু না করে তুমি আমার কাছে এসে জ্ঞান করছো। আমি দুঃখিত। গোস্তাকি মাপ করতে হয় বলে আমি পড়ি কি মরি প্রস্থান। পরিমলবাবুকে গিয়ে সবিস্তারে জানালাম। বরাবরের মতো ওর মুচকি হাসি, সেই সঙ্গে আড্ডার বিভঙ্গে উক্তি, দিল্লি এসেছো, লাড্ডুটা খেয়েছো, এবার আরাম করে পস্তাও। যে কয় মাস দিল্লিতে ছিলাম, আমার প্রধান প্রস্থানই হলো পরিমলবাবুর মেটাকাফ হাউসের বাড়ির নিয়মিত রবিবাসরীয় আড্ডায়, নিটোল বাঙালি আড্ডা। নীরজচন্দ্র চৌধুরী অবশ্য আসতেন না, তিনি সাহেব শুভ বাদে কারো বাড়িতেই পদধূলি দিতেন না। যারা আসতেন তাদের মধ্যে কয়েকজনের কথা মনে পড়ছে। আসতেন বিনয়েন্দ্র মোহন চৌধুরী, সাহিত্যরসিক, কবিতা পত্রিকায় একবার বাংলা ছন্দ নিয়ে একটি চিত্তাকর্ষক প্রবন্ধ লিখেছিলেন, পেশায় সরকারি চাকুরে, বেতার বিভাগে। আর আসতেন দিল্লি পলিটেকনিকে ইংরেজির অধ্যাপক দিলীপ সান্যাল। একদা বোধহয় শনিবারের চিঠির সঙ্গে যুক্ত ছিলেন। পরে কলকাতা থেকে কিছুদিন সমসাময়িক নামে একটি পত্রিকা সম্পাদনা করেছেন। দিলীপবাবু কথা বলতেন, অফুরন্ত কথা, বিভিন্ন বিষয়ে কথা, তবে শুনতে খারাপ লাগতো না। এলেম ছিল বলার ধরন ধারণে, বিষয়বস্তুতে আকর্ষণও ছিল। আর একজন ছিলেন, তখনও তরুণ অধ্যাপক, কলকাতারই ছাত্র, তিনিও সমানে কথা বলে যেতেন, অন্য কাউকে সুযোগ না দিয়ে। মুশকিল হলো তার বচনে সমস্ত জায়গা জুড়ে আমিত্ব, খানিক বাদে একঘেয়ে ঠেকত। অন্যদের যে বিরক্তি উৎপাদন হচ্ছে তা
বোঝবার ক্ষমতা তাঁর ছিল না। এখন তিনি অগ্রগামী বার্ধক্যে, অবসর জীবনে কথা বলার সুযোগ কমে গেছে বলেই হয়তো এখানে ওখানে অজস্র লিখে যাচ্ছেন। একটি ব্যাপারে তার চরিত্র অনড়, অন্যদের যে বিরক্তি উৎপাদন করছেন উপলব্ধি করার ক্ষমতা এখনও তার নেই। আর যারা পরিমলবাবুর আড্ডায় নিয়মিত হাজির, তাদের মধ্যে ছিলেন খগেন্দ্রনাথ চৌধুরী, রামযশ কলেজে অর্থনীতি পড়াতেন। কিছুদিন পরিমলবাবুর বাড়িতেই ছিলেন। কোনো দিন গিয়ে যদি খগেনবাবুর খোঁজ করতাম, পরিমলবাবু ভাববিহীন মুখে বলতেন, উনি সদ্য 10 ঘন্টা ঘুমিয়ে উঠেছেন। ঘুম থেকে উঠে পদ্মাসন হয়ে আধ ঘন্টা ধরে নিদ্রার শ্রান্তি দূর করার জন্য একটু বিশ্রাম করছেন। মাঝে মাঝে আসতেন পরিমলবাবুর ছাত্র এবং ঢাকাতে আমার কিছুদিনের মাস্টারমশাই সমররঞ্জন সেন। তিনি তখন থেকেই বরিষ্ঠ সরকারি আমলা, পরে বরিষ্ঠতর হয়েছেন। ওরকম অতিথিবৎসল মানুষ কদাচিৎ দেখা যায়। তাঁর স্ত্রী শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী অনিতা সেন। সেই সুবাদে ওদের বাড়িতে শান্তিনিকেতন থেকে দিল্লিতে বেড়াতে আসা অনেক গুণী শিল্পীর সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত থেকেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সমসাময়িকা সুশীলা জুন্নরকরও তখন দিল্লিতে। ইতিমধ্যে অমলেন্দু দাশগুপ্তের সঙ্গে পরিণীতা। অমলেন্দু তখন কেন্দ্রীয় তথ্য বিভাগে, নাকি ব্রিটিশ ইনফরমেশন সার্ভিসে। পরিমলবাবুর ওখানে আড্ডা দিতাম। রানীদি যত্ন করে খাওয়াতেন। কোনো এক সপ্তাহে কি কাজে বুদ্ধদেব বসু এলেন। সন্ধেবেলা মেটা কাপ হাউসের বাইরে যমুনা সংলগ্ন মাঠে বেতের চেয়ারে গায়ে এলিয়ে পা ছড়িয়ে আমাদের ঢাকা কাব্য সাহিত্য ঘেঁষা বিশ্রাম ভালাপ। যমুনার ওপারে এবড়ো খেবড়ো ঘাস, একটি দুটি জীবজন্তু চড়ছে। হঠাৎ বুদ্ধদেব উল্লসিত উৎসাহে লাফিয়ে উঠে চিৎকার করে বললেন, দেখো দেখো কি সুন্দর একটা হরিণ ঘাস চিবোচ্ছে। পরিমল রায় তার প্রথমত ভাববিকার রহিত সংক্ষেপে জানালেন, ওটা হরিণ নয়, বাছুর। বুদ্ধদেব হতাশ। বাঙালি আড্ডায় দিল্লিতে মশগুল হচ্ছি। মার্ক্সবাদী বন্ধুবান্ধবদের সংখ্যা বৃদ্ধি পেল। পৃথ্বীনাথ ধরের সঙ্গে আলাপ জমল। শিলা বাহাদুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী। সে মাঝে মাঝে গয়ার হলে এসে ধর সাহেবের খোঁজ করত। প্রেমের প্রথম পর্বের মায়াঞ্জন তার দু চোখে। বিবাহের পর শিলা সঙ্গীতজ্ঞ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু পৃথ্বীনাথের গানে তেমন ভক্তি আছে বলে তখনও মনে হয়নি, এখনও মনে হয় না। তখন তার কমিউনিস্ট অনুরাগের ঋতু। আমার কাছাকাছি আসার তাও বোধহয় অন্যতম কারণ। একদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কক্ষে সভা ছাত্র ফেডারেশনের উদ্যোগে, ছাত্র ফেডারেশনের সমস্ত চাই হরিশ্চন্দ্র, পরে দিল্লি হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন। বিয়ে করেছিলেন চীনে পাঠানো মেডিকেল মিশন খ্যাত ডক্টর অটলের কন্যাকে। 1950 সালে জওহরলাল নেহরুর উদ্যোগে তিব্বত নিয়ে চীন সরকারের সঙ্গে ভারত সরকারের চুক্তি সদ্য সই করা হয়েছে। বামপন্থী মহলে উচ্ছ্বাস। চুক্তির সমর্থনে ছাত্র ফেডারেশনের দ্বারা আহুত সভা। আমি আর পৃথ্বীনাথ ধর একসঙ্গে গেছি। পিছন দিকের আসনে বসেছি। নির্বিঘ্নে চলছিল সব কিছু। হঠাৎ সম্ভবত জর্জ ফার্নান্ডেজের ভক্ত কিছু যুবক চুক্তির বিরুদ্ধে প্রতিবাদে সভাকক্ষে সরব। হরিশ নিজেই দক্ষতার সঙ্গে ব্যাপারটা সামলে দিচ্ছিল, কিন্তু পৃথ্বীনাথের সেটা উগ্র রুশ চীন ভালোবাসার ঋতু। হঠাৎ আমার পাশ থেকে উঠে দাপিয়ে চিৎকার করে উঠলেন, মারো বুদ্ধু লোগোকো। বহু বছর ওর সঙ্গে আমার দেখা হয় না। সময় পাল্টে গেছে। কাহিনীটি মনে করিয়ে দিলে লজ্জায় অনুশোচনায় নিশ্চয়ই লাল হয়ে উঠবেন। রাও সাহেবের ভর্ৎসনার বিবরণ দিয়ে রঙ্গপালা শেষ হওয়ার পর পরিমল রায় পরামর্শ দিলেন, সব জানিয়ে অবিলম্বে অমিয়বাবুকে যেন চিঠি দিই। চিঠি দিলাম। অমিয়বাবু সক্রিয় হলেন। লখনৌ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ রাজনৈতিক কেউকেটা বিনয় দাশগুপ্ত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করলেন। ধৈর্যদী প্রসাদ মুখোপাধ্যায় আমার কথা জানতেন। MA পরীক্ষায় আমার একটি পেপার পরীক্ষা করে অতিশয় আহ্লাদিত হয়েছিলেন। তিনিও উপাচার্য নরেন্দ্র দেবকে বললেন। বিনয়বাবুর তার পেলাম। অবিলম্বে যেন বাক্স প্যাডরা শুদ্ধ লখনৌয়ে ট্রেনে চাপি। সোজা তার বাড়িতে গিয়ে উঠি। রায় সাহেবকে না বলেই
তার কাছে অনুমতি না নিয়েই পলায়নপর হলাম। অবশ্য তিনি তখন দেশেও ছিলেন না। লখনৌ পৌঁছলাম। চারবাগ স্টেশন থেকে টাঙায় চেপে নতুন হায়দ্রাবাদ পাড়ায় বিনয়বাবুর বাড়িতে। বাড়ির বাইরের বারান্দা সংলগ্ন অতিথিগৃহে তোফা রাত্রিবাস। পরদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ইন্টারভিউ। কয়েক মিনিট গড়ালেই বুঝতে পারলাম ইন্টারভিউটি নেহাতি মামুলি। অমিয় দাশগুপ্ত মহাশয় চিঠি দিয়েছেন, ডিপি সাহেব প্রশংসা করেছেন বিনয়বাবুর সুপারিশ। আচার্য নরেন্দ্রদেব দেবতুল্য মানুষ, আগে থেকেই মনস্থির করেছেন। আমাকে একটা দুটো স্বাস্থ্যসূচক প্রশ্ন করলেন। বাকি সময় নির্বাচন কমিটির অন্যান্যরা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত রইলেন। আমি নির্বাক শ্রোতা। পরদিন কলকাতা ট্রেন ধরলাম। সুরঞ্জন ততদিনে আতোয়ার রহমানের গণেশ এভিনিউস্থ চতুরঙ্গর ফ্ল্যাটে নিজেকে স্থানান্তরিত করেছে। আমি ওখানে প্রশ্নহীন নিরুদ্বিগ্নতার সঙ্গে উঠলাম। পাচক, অভিভাবক, সর্বময় কর্তা আতিকুল্লার তৃতীয় প্রজা হিসাবে। দুদিন বাদে লখনৌ থেকে বিনয়বাবুর চিঠি। লেকচারের পদে নিযুক্ত হয়েছি। বড়দিনের ছুটির পর কাজে যোগ দিতে হবে। প্রায় 2 বছর লখনৌতে পরম আরামে মনের সুখে পড়ানোর কাজ করেছি। যেদিন কাজে যোগ দিতে পাঞ্জাব মেল ধরে লখনৌ রওনা হলাম, সেদিনই কফি হাউসে সন্ধ্যা অবধি আড্ডা। ট্রেনের সময় হয়ে গেছে, সম্ভবত জল খাচ্ছিলাম। জলের গ্লাস নিয়ে সিঁড়ি ভেঙে হুড়মুড় করে ট্যাক্সিতে চাপা। লখনৌ পৌঁছে পরদিন হজরতগঞ্জের কফি হাউসে চিঠিতে ব্যাখ্যাসহ গেলাসটি জমা দিলাম। গেলাসটি পরে ওরা কলকাতায় কলেজ স্কোয়ারের কফি হাউসে পাঠিয়ে দিয়েছিলেন কিনা জানতে আমার বিবেক পীড়িত হয়নি কখনো। লখনৌ নিয়ে প্রগল্ভ হওয়ার আগে একটি অন্তিম দিল্লি কাহিনীর বিবৃতি সেরে নেই। আমরা আমলা শহর দিল্লি, কিন্তু তখন থেকেই সেই সঙ্গে বৈশ্য শহরও। এক রবিবার সকালে কনউট প্লেস পাড়ায় সিনেমা দেখতে এসেছি। ছবি শেষ হলে সিন্ধিয়া হাউসের বাস স্টপে বাসের জন্য দাঁড়িয়ে আছি। দিল্লিতে পরিবহনের হাল এমনিতেই করুণ, রবিবার আরও বেশি বেহাল। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। বিশ্ববিদ্যালয় মুখ বাসের জন্য প্রায় 40 মিনিট গত, বাস আর আসে না। এমন সময় একটা ঝলমলে কালো রঙের মস্ত মার্কিন গাড়ি রাস্তার ধার ঘেঁষে দাঁড়ালো। চালকই একমাত্র আরোহী, দুরস্ত পোশাক, চোখে কালো চশমা। বিশুদ্ধ ইংরেজিতে জিজ্ঞাসা করলেন আমার গন্তব্য কোথায়, তিনি লিফট দিতে পারেন কিনা, তিনি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন। ধন্যবাদ জ্ঞাপন করে পাশে গিয়ে বসলাম। গাড়ি চলল। ধনবিজ্ঞানে গবেষণা করছি জেনে চালক জানালেন তিনি দর্শনশাস্ত্রের অনুরাগী, অস্তিত্ববাদ নিয়ে প্রচুর কিয়েরগার্ড, হিদেগার শাস্ত্র ঘাঁটাঘাঁটি করেছেন। আলাপ জমল। আমার মন্তব্য, তাঁর প্রতি মন্তব্য, বুদ্ধির চর্চায় প্লাবিত হলাম। গয়ার হলে পৌঁছে গাড়ি থেকে নেমে তাকে বিদায়ী ধন্যবাদ জানাতে উদ্যত হয়েছি। হঠাৎ দার্শনিক ভদ্রলোক দ্রুত ডান হাত বাড়িয়ে বললেন, 8 আনে। কাশীর গেরুয়া সংস্কৃতিতে অস্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম 1-2 বছর আগে। প্রতি তুলনায় লখনৌ বিশ্ববিদ্যালয়কে প্রথম দর্শনে ভারী হৃদয় জোড়ানো ঠেকল। ক্যানিং কলেজের গথিক স্থাপত্যের নিদর্শন ঠাসা পুরনো ঘরবাড়ি, চারপাশে অপেক্ষাকৃত নতুন অট্টালিকার সারি। বাদশাবাগে বৃক্ষ নিবিড় অধ্যাপকদের কোয়ার্টার পুঞ্জ, কেয়ারি করা ফুলের বাগান, টেনিস কোর্ট ইত্যাদি। তখনও পর্যন্ত লখনৌ বিশ্ববিদ্যালয়ের উগ্র প্রাদেশিকতার ছোঁয়া লাগেনি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে শিক্ষককুল বিশের দশক থেকেই জড়ো হয়েছিলেন বলে বেশ খানিকটা ঔদার্যের পরিমণ্ডল। বিশিষ্ট একটি মিশ্র সংস্কৃতি বিশ্ববিদ্যালয়কে আচ্ছন্ন করে। একদিকে অযোধ্যার তালুকদার সম্প্রদায়ের বনেদিয়ানা, পাশাপাশি একগাদা তরুণ মার্ক্সবাদী শিক্ষকের চিন্তাভাবনার প্রভাব। সহবতের শহর লখনৌ, হিন্দুস্তানি সঙ্গীত চর্চার কেন্দ্রভূমি, আদব কায়দায় বিচ্ছুরণে তকল্লুফের বন্যা। তার উপর কে অস্বীকার করবে ইসাবেলা থরবান কলেজ থেকে উত্তীর্ণ হওয়া অসংখ্য সুন্দরী মেয়ে, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মানবিক সৌন্দর্যের চমৎকার সংশ্লেষণ। ক্যানিং কলেজ থেকে 1 ফার্লং দূরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরের সঙ্গে সংযোগকারী সুদৃশ্য রাস্তাটিকে অভিবাদন জানাতেই যেন দীর্ঘ জম্বুপুঞ্জ। যতবার হেঁটে গেছি বারবার রবীন্দ্রনাথের চরণখণ্ড
জম্বুপুঞ্জে নীল বনান্ত মনে ধাক্কা দিয়েছে। সমাজতন্ত্রে গভীর বিশ্বাসী জননায়ক নরেন্দ্রদেব মহাশয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার অদৃশ্য কিছু অলঙ্ঘনীয় নির্দেশ ইঙ্গিতের প্রসাদে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ মিত্রতামোদীর তথাচ অভিজাত, কিন্তু সব কিছু তবু অতি সহজা সচ্ছল। আরও যা বলতে হয়, একা ধৈর্যটিপ্রসাদ মুখোপাধ্যায়ই একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংস্কৃত করতে, উন্নত করতে, শানিত করতে যথেষ্ট। লখনৌ জুড়ে তিনি ডিপি সাহেবের খ্যাতি। আমার এক বন্ধু কলকাতা থেকে একবার চিঠি পাঠিয়েছিলেন, অশোক মিত্র প্রযত্নে ডিপি, উত্তর ভারত। সেই চিঠি বেপাত্তা হয়নি, নিশানা ভুল করেনি, কারণ ডাক বিভাগেও ধৈর্যটিপ্রসাদের অনেক ছাত্র, শিষ্য, ভক্ত। আমি যখন হাজির হলাম, রাধাকমল মুখোপাধ্যায় এই দুই বিশ্রুত মনীষী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন। তবে রাধাকমল তখনও বিশ্ববিদ্যালয়ের একটি বাংলোতে আছেন। প্রতি সকালে তার বাসগৃহে গবেষক ছাত্রদের ভিড়। অন্যান্য বাঙালি অধ্যাপকরাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আলো করে আছেন। ইতিহাসে কালিকারঞ্জন কানঙ্গ, শৈলেন্দ্রনাথ দাশগুপ্ত, যিনি ক্ষিতিমোহন সেনের মধ্যম জামাতা, দর্শনশাস্ত্রে সম্মানিত অধ্যাপক প্রভাতপ্রতিম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত এবং তাঁর স্ত্রী সুরমা দাশগুপ্ত। রসায়নে অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় এসি চ্যাটার্জি নামে সমধিক পরিচিত। সেই ধ্যানচাঁদের আমল থেকে এক নাগাড়ে প্রায় 30 বছর ভারতীয় হকি ফেডারেশনের কর্ণধার। অবশ্যই উল্লেখ্য, ইংরেজি বিভাগে অধ্যাপক নির্মল কুমার সিদ্ধান্ত, তাঁর স্ত্রী চিত্রলেখা সিদ্ধান্ত প্রথম যুগের রবীন্দ্রসঙ্গীত গায়িকাদের মধ্যে অগ্রগণ্যা। তাছাড়া নৃতত্ত্ব বিভাগে ধীরেন্দ্রনাথ মজুমদার কথায় বার্তায় সামান্য হামবরা, কিন্তু কৃতিপুরুষ। এত বছরের ব্যবধানে অনেক নাম ভুলে গেছি। ঈষৎ মনে পড়ছে আরেকজনের কথা, বোধহয় অর্থনীতি বিভাগের ভুজঙ্গভূষণ মুখোপাধ্যায়। বাণিজ্য বিভাগে বিনয়েন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয় তো প্রায় সম্রাট হিসেবেই বিরাজ করতেন। বিশ্ববিদ্যালয়ের অখণ্ড প্রতিপত্তি। সবশেষে ঈষৎ সন্তর্পণে আরেকজনের কথা বলি, ধনবিজ্ঞানী। বাণিজ্য বিভাগে আমার সহকর্মী ছিলেন ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। খুব কম মানুষই তাকে এখন চিনবেন। তিনি সিগনেট প্রেসের নীলিমা দেবীর প্রথম স্বামী। ভূপেনবাবুর দ্বিতীয় বিবাহ সুখের হয়নি। সজ্জন, চাপা মানুষ, লোকেরা তাকে কৃপা করে, এই প্রতীতির ফলে আরও কুঁকড়ে থাকতেন। সুরেন দাশগুপ্ত মশাই তখন খুবই অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারতেন না। সুরমাদিকে পড়াতে যেতে হতো। আমি অনেক সময় পরম জ্ঞানী দার্শনিককে সঙ্গদান করে আসতাম। দুজনেই স্নেহ করতেন প্রচুর। ছেলে মানুষ, আমার সঙ্গে প্রায় কৌতুক বিনিময়ের সম্পর্ক। দাশগুপ্ত মশাই মাঝে মাঝে রঙ্গ করে বলতেন, যদি বদ্যি মেয়ে বিয়ে করতে চাই, ওকে যেন বলি ওর জানা অনেক ভালো ভালো মেয়ে আছে। লেকচারার হিসেবে মাসে 325 টাকা মাইনে পেতাম। খরচ করে ওঠা যেত না। লখনৌয়ে পৌঁছে প্রথম 2 মাস নিউ হোস্টেলে ছিলাম। নির্মল সিদ্ধান্ত মহাশয় দিল্লিতে কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হয়ে গেলাম। শ্রীমতী সিদ্ধান্তও সঙ্গে গেলেন। তাদের মেয়ে রঞ্জনা, অপু মার্কিন দেশে পিএইচডি করছে, ছেলে কলকাতায় চাকুরিরত। সিদ্ধান্ত মহাশয়ের বাদশাবাগের বাড়ি খালি পড়ে আছে, অথচ ব্যবস্থাপনার জন্য লোকজনের অভাব নেই। দুর্যোটিবাবু আমার জন্য ওই বাড়ির একটি অংশে থাকবার ব্যবস্থা করে দিলেন। আমি আর সদ্য কেমব্রিজ থেকে পিএইচডি করে ফেরা কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ গবেষণাগারে কয়েকদিন আগে যোগ দেওয়া সুভদ্র অতি চমৎকার দেখতে, নিত্যানন্দ। আমরা দুজন সিদ্ধান্ত নিলয়ে বিনি পয়সার তালুকদার হয়ে রইলাম। যে অংশটিতে আমি থাকতাম তার একটি ঘরে আলমারি বোঝাই শার্লক হোমস ও আগাথা ক্রিস্টি। রাত জেগে একটি একটি আগাথা ক্রিস্টি কাহিনী নিয়ম করে নিধন করতাম। বিএ-বিকম ক্লাসে হিন্দিতে পড়ানোর রেওয়াজ শুরু হয়ে গিয়েছিল। তাতে আমার সুবিধাই, রাজভাষা যেহেতু জানি না। লেকচারের দায়ভার সপ্তাহে মাত্র 10টি, 5 দিন করে প্রতিদিন 2টি পিরিয়ড। 9:30টায় শুরু হয়ে যায়, 11টায় আবার দিনের পালা সমাপ্ত হতো, কিংবা মধ্যিখানে 1 ঘন্টার বিরতি নিয়ে 12:30টায়।
তারপর থেকে নিশ্ছিদ্র নিশ্চিন্ত অবসর। অবশ্য কয়েক মাস গত হলো, ধূর্যটিবাবু মাঝে মাঝে তার ক্লাসে আমাকে দিয়ে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। একবার একাদিক্রমে 2 সপ্তাহ ধরে কেইন সাহেবের সাধারণ তত্ত্ব ব্যাখ্যা করেছিলাম। ধূর্যটিবাবু ছোট্ট করে বলেছিলেন, ছেলেরা তারিফ করেছে। বাচ্চা ছেলে হলেও ভালোই পড়াতে পারছি জেনে নরেন্দ্রদেব মহাশয়ও বিশেষ স্নেহের চোখে দেখতেন। কখনো কখনো ছুটির দিনে আমাকে বাসস্থান থেকে তুলে নিয়ে গিয়ে কফি হাউসে যেতেন। আমার উগ্র বামপন্থী কথাবার্তা একটু প্রশ্রয়ের সঙ্গেই শুনতেন। সমাজতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে ওর লেখা একটি হিন্দি প্রবন্ধ বাংলায় অনুবাদ করে চতুরঙ্গে ছাপিয়েছিলাম। খুশি হয়েছিলেন খুব। মাত্র একদিনই আমাকে মৃদু ভর্ৎসনা করেছিলেন। কলকাতা সে সময় ক্রমশ অগ্নিগর্ভ, কংগ্রেস বিরোধী মনোভাব সর্বত্র পরিব্যাপ্ত। 6-7 বছরের একটি বাচ্চা মেয়ে অভিভাবকের সঙ্গে ট্রামে যাচ্ছে, হাতে খেলনা পিস্তল, ঘুরে ঘুরে ত্যাগ করে যাচ্ছে ছাত্রীদের। বলছে, কংগ্রেসকে যদি ভোট দাও তোমাকে গুলি করে মারব। আমি সৎ শ্লাঘার সঙ্গে নরেন্দ্রদেব মশাইকে কাহিনীটি বলতেই ওর মুখ গম্ভীর। তারপর ছোট মন্তব্য, তোমরা হিংসার বাতাবরণ আমদানি করছো, ভবিষ্যৎ প্রজন্মের যে সর্বনাশ হবে তা চিন্তা করছো না। আমার হয়তো কিছু বলার ছিল, কিন্তু সম্মানীয় মানুষ, নিরুত্তরই রইলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশটুকু পরের ভিডিওতে পাঠ করব। বলতে দ্বিধা নেই, যে মানুষ, যে পরিবেশ, যে আবহমণ্ডল এর কথা এখনো পর্যন্ত পড়ছি, তার সঙ্গে আমার কোনো তেমন মানসিক সংযোগ এখনো পাচ্ছি না। প্রথম দিকে যখন বাংলাদেশে তিনি ছিলেন, সেখানকার গ্রাম জীবনের প্রকৃতি পরিবেশের কথা বলছিলেন, সাধারণ মানুষের সাধারণভাবে তাঁর জীবনযাপনের কথা বলছিলেন, যে জীবনযাপনের সঙ্গে সম্পূর্ণটা না হলেও কিছু কিছু মিল হয়তো আমাদের জীবনযাপনেও ছিল। তখন খানিকটা আগ্রহ লাগছিল। কিন্তু এখন উনি যে স্তরের, যে লেভেলের মানুষদের নিয়ে এবং যে সমস্ত কথাবার্তা বলছেন, এর সঙ্গে ব্যক্তি আমির কোনো রকম কোনো সংযোগ না থাকার জন্যে আমি এগুলো খুব একটা ছুঁতে পারছি না, বুঝতে পারছি না। আমার খুব একটা ভালোও লাগছে না, সত্যি কথা বলতে কি। আমি ভাবছি অশোক মিত্র কখন আমাদের মতো মানুষদের লেভেলে নেমে আসবেন, কখন আমাদের নিচেও আরও প্রান্তিক মানুষদের কথা বলবেন, সমস্ত মানুষের সঙ্গে একসঙ্গে কখন হাঁটবেন, সেই সময়ের অপেক্ষায় আমি পাঠ করে চলেছি। নমস্কার।